আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে 2 তারিখ, কাল 3, পরশু দিনকে 4, মানে কাল বাদে পরশু 8টা থেকে ভোট গণনা শুরু হবে। এখন পরশু ভোট গণনা, ভোটের পর থেকে 29 তারিখের পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে তৃণমূল কংগ্রেস শিবিরে। মুখ্যমন্ত্রী তিনি দাবি করছেন 226টা আসন তিনি পাবেন। সেটা কতটা পাবেন না পাবেন সেটা 4 তারিখে 4টের মধ্যে আপনারা সম্পূর্ণ জেনে যাবেন। বিজেপি কিন্তু একদম মুখে চুন আঙুল দিয়ে বসে আছে, মুখ চুপ করে, কোনো শব্দ করছে না। তারা কাজে করে দেখাবে, এটাতে বিশ্বাসী। কিন্তু সমস্যা যেটা হলো, তৃণমূল তো হারবে নিশ্চিত। এই নিশ্চিত হারের পর বাংলাটা কিন্তু তারা অশান্ত করার চেষ্টা করবে। এখন গত পরশুদিন থেকে মুখ্যমন্ত্রী শুরু করেছেন ভোট গণনা যেখানে হবে সেই সমস্ত কেন্দ্রগুলোতে, তার মধ্যে ভবানীপুর হচ্ছে অন্যতম, গোখেল মেমোরিয়াল খুব সম্ভবত, সেখানে যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেখানে গিয়ে তিনি একেবারে ঘাঁটি গেড়ে বসছিলেন। ওখান থেকে তিনি নড়বেন না, কারণ ব্যালট বক্স নাকি এদিক ওদিক করা হচ্ছে। আচ্ছা, ব্যালট বক্সগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে স্ট্রং রুমের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর প্রত্যেকটা দলের প্রতিনিধিকে নিয়ে গিয়ে ওখানে দেখানো হয় এবং নাম্বারিং করা হয়। নাম্বারিং করার পর সেগুলোর উপরে সিল করা হয়। সেখানে কিন্তু প্রত্যেকটা দলের যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা কিন্তু সই করেন। সই করে তারপর তারা বেরিয়ে আসেন, গুনে টুনে নিজের নিজের খাতায় গুনানো হলো, এইবার লিখিতভাবে হলো, বাইরে এসে স্ট্যাম্পিং হলো, দরজায় তালা হলো, তালার উপরে কাপড় বাঁধা হলো, তারপর সিল হলো, সিলের পরে তারপরে আবার যেগুলো ভেতরে যারা সাইন করেছিল তারা আবার ওই একটা সাদা কাগজে সাইন করার পর সেটাও সিল করে ওর উপরে লাগিয়ে দেওয়া হয়। তারপরে রইল ওখানে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী কিরকম? প্রথমে হচ্ছে রক্ষী যারা আছে, 12 জন রক্ষী বিভিন্ন জায়গায় পাহারা দেয়। সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, আর সেন্ট্রাল আর্টিলারি ফোর্স সিএপিএফ, তারা পাহারা দেয় দুস্তরীয় ভাবে। একটা হচ্ছে ওটাকে কর্ডন করে, আর একটা হচ্ছে 100 মিটারকে কেন্দ্র করে। ওই এলাকায় কেউ ঢুকতে পারবে না, সব ব্যারিকেড করে দেওয়া হয়। তারপরও এদের মানে আশঙ্কা ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া হবে। ব্যালট বক্স যদি সত্যিই চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে যখন ব্যালট বক্স যখন স্ট্রং রুম খোলা হবে, যখন বার করা হবে, যেসব প্রতিনিধিরা গিয়েছিলেন তারা সমস্ত চেক করে নেবেন যে তাদের সিল ঠিক আছে কিনা, সই ঠিক আছে কিনা, সমস্ত চেক করে নেবেন। চেক করে তারা যখন ইয়েস করে ফর্মে সই করবেন তখনই বেরোবে। সুতরাং এদিক ওদিক হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এখন থেকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ইলেকশনে ধাঁধলি করার জন্য, অর্থাৎ গড়বড়ি করার জন্য, ইভিএম চেঞ্জ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত বিজেপি করছে তৃণমূলকে হারানোর জন্য। এটা যখন তৃণমূল হেরে যাবে তারপরে দেখবেন একটা অশান্তির বন্যা বইবে। এই অশান্তি কিন্তু একদিনে থামবে না। যদিও তৃণমূলের অর্ধেক লোকজন সব পালিয়ে গেছে, তৃণমূলে এখন আর লোকজন খুব একটা দেখা যাচ্ছে না, কারণ যখনই দেখা যাচ্ছে তখনই তাদের ধরে
একেবারে হাজতে পুরে দেওয়া হচ্ছে, বেধড়ক পে দিয়ে হাজতে ঢোকানো হচ্ছে। এ ভোট পরবর্তী সন্ত্রাসটা কেন হবে? এত দিন ধরে, এই যে 15 বছর ধরে তৃণমূলের হাতে বিজেপি যে মার খেয়েছে, বিজেপি যতই শান্তির বাণী ছড়াক না কেন, শুভেন্দু অধিকারী অনেক শান্তির কথা বলছেন, কিন্তু যারা মার খেয়েছে, যাদের পরিবারের সন্তান হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যার মা খুন হয়েছে, সে কি ছেড়ে দেবে? আমার তো মনে হয় না ছাড়বে। সুতরাং হয় তাদের এলাকা ছাড়তে হবে, আর না হলে পরে বিজেপির হাতে প্রচন্ড প্রহার ধনঞ্জয় যাকে বলে, তার মুখোমুখি হতে হবে। সুতরাং একটা অস্থির পরিস্থিতি যে হবে আগামী কিছুদিন ধরে, এটা আজকেই আমি বলে দিচ্ছি। আপনারা বলবেন যে একদম ভোট নির্বিঘ্ন হয়ে গেল, তারপরে এত অশান্তি কেন? এত অশান্তির কারণ হচ্ছে এইটা, যে ন্যারেটিভটা তৈরি করা যে আমাদেরকে হারানো হয়েছে, আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারানো হয়েছে। কারণ তৃণমূল নেত্রী হার মানতে চান না কোনো ক্ষেত্রেই। তিনি সবসময় তার একটা বিদ্রোহী মনোভাব, সব ব্যাপারেই বিদ্রোহী মনোভাব। তিনি হার মানবেন না, এবং হার যদি ভোটের ক্ষেত্রে যদি মানতেই হয়, তাহলে পরে তিনি যেটা করবেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ভারতবর্ষের মানে কেন্দ্র সরকারের একটা চিন্তা যে এইখানে আরো ফোর্সকে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া। এই যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল আর্টিলারি রিজার্ভ ফোর্স, এই দুটোই কিন্তু 2.5 লক্ষ যারা আছে, তারা কিন্তু আগামী বেশ কিছুদিন থাকবে। কত মাস সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখনই তারা যাচ্ছে না, তারা সমস্ত জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখন তো পুলিশের নিচুতলার কর্মীরা বুঝে গিয়েছে যে হাওয়া বদল হচ্ছে, নিচুতলার কর্মীরা ব্যাপক ঠেঙাচ্ছে। আর উঁচুতলার কর্মীদের যে বদল করেছিল, কানেকশনটা কাটার জন্য উঁচুতলার কর্মীদের যে এনে বসিয়েছিল ইলেকশন কমিশন, তারা এখন নিরপেক্ষ হয়ে কাজ করছে। ফলে যদি তৃণমূল ঝামেলা করতে যায়, এক হচ্ছে বেধড়ক মার খাবে, আর 2 হচ্ছে কচুকাটা হতেও আশঙ্কা একটা হচ্ছে, কচুকাটা হতে পারে। সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বাংলা আগামী কয়েক মাস যাবে। আপনারা জানবেন যে এই বাংলা একটা হিংসার রাজনীতির জায়গা। সেই যুক্তফ্রন্ট আমলে চলে যাওয়ার পর, বামফ্রন্ট আসার পর, বামফ্রন্ট যেভাবে অত্যাচার করেছে 34 বছর ধরে রিগিং করে, ঠিক তার ছেড়ে যাওয়া ছুটিতে, যেমন ইউনূসের ছেড়ে যাওয়া ছুটিতে তারেক রহমান পা গলিয়েছে, তেমনি বামফ্রন্টের ছেড়ে যাওয়া ছুটিতে মমতা বন্দ্যোপাধ্যায় পা বাড়িয়েছে, পা গলিয়ে দিয়েছে। পা গলিয়ে তিনি রাজ্য শাসন করেছেন, এবং রাজ্য শাসনের মধ্যে কি কি করেছেন না করেছেন ভবিষ্যতে আপনারা সবই আস্তে আস্তে জানতে পারবেন। আমিও বলবো ধীরে সুস্থ, কারণ আমি বেশি ভিডিও আমি করতে পারি না, কারণ আমার কিছু মানে বিধিনিষেধ আছে। আমি তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল করি, আমি যদি সবসময় যদি এখন আমি কলকাতার ওপরে ভিডিও করি, পশ্চিমবঙ্গের ওপরে, তাহলে আমার চ্যানেলের ওপরে একটা স্ট্রাইক আসতে পারে, কারণ আমার রেজিস্ট্রেশনটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালের ওপরে। সুতরাং আমি স্টেট পলিটিক্সে আমি খুব একটা 2-4টা করলাম এদিক ওদিক, ঠিক আছে। এখন আমাদের ইলেকশনের সময় আমি করব, এটা স্বাভাবিক, তারা মেনে নেবে। সুতরাং আমি এখন ওই জন্য একটা করে সকালবেলা আপনার ভোটের আগে এবং ভোট পরবর্তী আমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আমি এরকম ভিডিও করে যাব। তবে একটা কথা বলে দিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আগেও যা বলেছি আমার কথা সত্য হয়।
মানে ভবিষ্যৎ বলে যে আমি সত্যি বলেছি, পশ্চিমবঙ্গে হিংসা কতখানি বাড়বে আপনারা দেখে রেখে দেবেন। অবৈধ ইউনূস সরকার বিদায় নেওয়ার আগে ইউনূস নিজের জন্য যে সব প্রকল্প বিশ্ববিদ্যালয় বাগিয়ে নিয়েছেন তার সঙ্গে আলোচিত ছিল নিজের জন্য ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। 1 বছরের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইউনূস পরবর্তী তারেক রহমানের সরকার হঠাৎ করেই আবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। দেশের মিডিয়াগুলো সেটি প্রচারও করে। বলা হয় 1 বছরের জায়গায় নিরাপত্তা কমিয়ে 6 মাস করা হয়েছে, কিন্তু সন্ধ্যায় কতিপয় ফ্যাক্ট চেকারকে দিয়ে বলানো হয় যে কমানো হয়নি। তাহলে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে ভিভিআইপি নিরাপত্তার প্রজ্ঞাপন ইউনূস নিজে জারি করে গিয়েছেন, তারেক সরকারের আবার সেটি নতুন করে জারি করার দরকার হলো কেন? নাকি এই নিরাপত্তা প্রজ্ঞাপন নিয়েও কোনো আন্তর্জাতিক নাটক আছে? চলুন জানার চেষ্টা করা যাক। আপনারা যদি গত কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে গভীরভাবে তাকান তবে বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে এক অদ্ভুত নাটক চলছে। আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস কোনো কিছু হলেই সবাইকে লালু ভুলু কালু বলে যমুনায় ডেকে তিনি বলতেন আমি চললাম, আবার সবাই তাকে বলতো না না আপনি যাবেন না, মাহফুজা নাম কলাম লিখতো আপনি যাবেন না। নাটকটা তখন বুঝতে পারছেন, সেই একই ধরনের নাটক আবার। সদ্য ক্ষমতা ছাড়া অবৈধ ইউনূস সরকারের প্রধান নিজেকে যে অভাবনীয় ভিভিআইপি সুবিধা দিয়ে গেছেন তা নিয়ে খোদ বর্তমান শাসক গোষ্ঠীর ভেতরেই এক ধরনের অস্থিরতা কাজ করছে। প্রথমে সংবাদ মাধ্যমে অত্যন্ত সুনিশ্চিতভাবে খবর বেরিয়েছিল যে রাষ্ট্রের অর্থ অপচয় রোধে এবং প্রোটোকলের যৌক্তিকতা বিবেচনায় ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ 1 বছর থেকে কমিয়ে 6 মাস করা হয়েছে। একজন সাধারণ নাগরিকের মতোই আগামী আগস্ট মাসের পর থেকে ইউনূসকে চলতে হবে, এমনটাই ছিল প্রাথমিক সিদ্ধান্ত। কিন্তু এই সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম এক জাদুকরি ভেলকিবাজি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তড়িঘড়ি করে জানানো হলো যে আগের সংবাদটি নাকি অসত্য এবং ইউনূস পুরো 1 বছরই স্পেশাল সিকিউরিটি ফোর্সের বা এসএসএফ এর কড়া নিরাপত্তা পাবেন। সকালে যে সিদ্ধান্ত নেওয়া হয় বিকেলে তা বদলে যায়। এই যে সরকারের অস্থিরতা, এর আসল কারণটি কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয়, বরং এটি এক গভীর ভূরাজনৈতিক এবং দেশীয় ষড়যন্ত্রের অংশ। 2024 সালের ষড়যন্ত্রের সঙ্গে এটার খুব মিল আছে। এই ঘটনার শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের আগস্ট মাসের তথাকথিত গণ অভ্যুত্থান বা তথাকথিত বিপ্লবের দিকে। সেই সময় দেশের নিরীহ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে যে জুলাই সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টি করেছিল তাদের কাঁধে ভর করে ক্ষমতায় বসেছিল ইউনূস। এরপর দীর্ঘ 18টি মাস তারা দেশের বুকে যে স্টিম রোলার চালিয়েছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ইউনূসের এই 1.5 বছরের শাসন আমলে দেশের প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে দেউলিয়া করা হয়েছে। তিনি ক্ষমতায় এসেই নিজের ব্যক্তিগত এবং গ্রামীণ নামের প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন। নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতি এবং অর্থ পাচারের পাহাড় সমান মামলাগুলো ক্ষমতার জোরে প্রত্যাহার করিয়েছেন। এর পাশাপাশি প্রভাবশালী বিদেশি রাষ্ট্রগুলোর সাথে একের পর এক এমন সব গোপন এবং প্রকাশ্য গোলামি চুক্তি স্বাক্ষর করেছেন যা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া শামিল। এই চরম লুটপাট, দুর্নীতি এবং দেশ বিরোধী অপকর্মের কারণে ইউনূস খুব ভালো করেই জানতেন যে ক্ষমতা ছাড়ার পর দেশের সাধারণ মানুষের ক্ষোভের আগুনে তাকে পুড়তে হবে, তার বিরুদ্ধে মব তৈরি হবে এবং তিনি যেভাবে 18 মাস ধরে মব দিয়ে দেশ শাসন করেছেন সেই মব তার বিরুদ্ধেই প্রয়োগ হবে। সত্য কখনো চিরকাল ধামাচাপা দিয়ে রাখা যায় না। তাই তিনি ক্ষমতা হস্তান্তরের মাত্র কয়েকদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 2 দিন পূর্বে অত্যন্ত গোপনীয়তার সাথে নিজের জন্য এই ভিভিআইপি প্রজ্ঞাপনটি জারি করেন। মজার ব্যাপার হলো সরকারের অন্যান্য গেজেট যেখানে বিজি প্রেসের ওয়েবসাইটে উন্মুক্ত থাকে সেখানে নিজের নিরাপত্তার এই প্রজ্ঞাপনটি তিনি লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি জানতেন জনগণের রোষানল থেকে বাঁচতে হলে রাষ্ট্রের এলিট ফোর্সের বেষ্টনী ছাড়া তার আর কোনো উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে বর্তমান তারেক রহমানের সরকার কেন এই কলঙ্কিত ব্যক্তির নিরাপত্তায় এত মরিয়া হয়ে উঠল? এর উত্তর অত্যন্ত সহজ।
বর্তমানে বিএনপি সরকার আসলে নতুন কোন সরকার নয়, এটি মূলত অবৈধ ইউনূস সরকারেরই একটি বর্ধিত সংস্করণ। নির্বাচনের আগে যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামী এবং তাদের সশস্ত্র অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে ইউনূস এবং বিএনপির যে পর্দার আড়ালে চুক্তি হয়েছিল, সেই চুক্তির শর্তই এখন বাস্তবায়িত হচ্ছে। এই স্বাধীনতা বিরোধী চক্রটি বরাবরই বিদেশি প্রভুদের ইশারায় পুতুল নাচের মতো কাজ করে। যখন ইউনূসের নিরাপত্তা কমানোর খবরটি প্রথম প্রকাশিত হলো, তখন নিশ্চিতভাবেই আটলান্টিকের ওপার থেকে কিংবা বিদেশি প্রভুদের কাছ থেকে কড়া বার্তা এসেছে। বিদেশি মদতদাতারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তাদের প্রিয় তল্পিবাহক ইউনূসের গায়ে যেন কোনো আঁচড় না লাগে, কারণ ইউনূস তাদের প্রতিনিধি। আর বর্তমান বিএনপি জামায়াত জোট ক্ষমতায় বসতে পেরেছে ওই একই প্রভুদের আশীর্বাদে। প্রভুর নির্দেশ অমান্য করার সাহস ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের প্রশাসনের নেই। তাই তারা নিজেদের থুতু নিজেরা চাটতে বাধ্য হয়েছে এবং তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে বলেছে যে ইউনূসের নিরাপত্তা 1 বছরই বহাল থাকছে। এখানে একটি চরম বৈষম্যমূলক আইনি প্রহসন আমরা দেখতে পাচ্ছি। গত 23শে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে দেশের সাবেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা ক্ষমতা হস্তান্তরের পর থেকে মাত্র 6 মাসের জন্য ভিভিআইপি মর্যাদা পাবেন। একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা যদি 6 মাস নিরাপত্তা পান, তবে সম্পূর্ণ অসাংবিধানিক এবং অবৈধ উপায়ে ক্ষমতায় বসা একজন ব্যক্তি কেন পুরো 1 বছর রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে এই সুবিধা পাবেন বলুন তো? প্রজ্ঞাপনের সুকৌশলে উল্লেখ করা হয়েছে যে 10ই ফেব্রুয়ারির ইউনূসের প্রজ্ঞাপনটি অক্ষুণ্ণ রেখে বাকি সবার জন্য এই 6 মাসের নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ আইনটি তৈরি করা হয়েছে পৃথিবীর সব মানুষের জন্য, কেবল ইউনূস ছাড়া। পৃথিবী বলতে আমি বাংলাদেশকে বোঝাচ্ছি। আমার দীর্ঘ গবেষণার জায়গা থেকে বর্তমান এই রাজনৈতিক কাঠামোর দিকে তাকালে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার সামনে বড় হয়ে দেখা দেয়। প্রথমত, ইউনূসের চাপের মুখে তারেক সরকার ইউনূসের নিরাপত্তা 1 বছর বজায় রাখলো, নাকি এখানেও কোনো বিদেশি চাপ আছে বলুন তো? আর দ্বিতীয়ত, ইউনূস যদি ভালো কাজই করবেন, তাহলে তাকে কেন 1 বছর ধরে রাষ্ট্রীয় খরচে নিরাপত্তা দিতে হবে, যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ার পর মাত্র 6 মাসে নিরাপত্তা পাবেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই আপনি বাংলাদেশের বর্তমান রাজনীতির আসল চেহারাটি দেখতে পাবেন। বিএনপি সরকার আজ সম্পূর্ণভাবে একটি আজ্ঞাবহ সরকার। তারা যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং জুলাই সন্ত্রাসীদের সাথে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে নিজেদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করছে। জনগণের ম্যান্ডেটের তোয়াক্কা না করে তারা কেবল বিদেশি প্রভুদের খুশি রাখতে এবং নিজেদের অপকর্মের দোষরদের রক্ষা করতে ব্যস্ত। অবৈধ ইউনূস সরকার যে ধ্বংসযজ্ঞ শুরু করেছিল, তারেক রহমানের নেতৃত্বে ইউনূসের এই বর্ধিত সরকার সেই ধ্বংসযজ্ঞকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। তারা রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্রের মূল স্তম্ভগুলোকে গুড়িয়ে দিয়েছে এবং এখন সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিজেদের পিঠ বাঁচাতে রাষ্ট্রীয় বাহিনীকে রক্ষী বাহিনী হিসেবে ব্যবহার করছে। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো ভিভিআইপি প্রোটোকল বা বিদেশি আশীর্বাদ কখনো কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে চিরকাল জনগণের কাঠগড়া থেকে আড়াল করতে পারে না। এই নাটকের শেষ অঙ্ক এখনো বাকি। 1 বছর দেখতে দেখতে চলে যাবে, 6 মাস তো প্রায় চলেই যাচ্ছে। তারপর কি করবেন ইউনূস বাবাজি? রাস্তায় তো কোনো একদিন নামতে হবে। বেঁচে থাকলে বাংলাদেশের মানুষের মুখোমুখি তো আপনাকে একদিন হতেই হবে। তখন আপনি কোথায় পালাবেন? যাবে কোথায়? পালাবে কোথায়? জনগণ যে হেথায়। ভালো থাকবেন সবাই।